প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশের করবৃদ্ধি প্রথম চ্যাপ্টারের বেতন খাতে আয় থেকে 2025-26 যে অর্থ বছরের নতুন নিয়ম নীতি চেঞ্জ হয়েছে সেই অনুপাতে আমাদের একটি অঙ্ক করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথম অঙ্কটার দিক তাকাই, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ম্যানেজমেন্ট 2015, 18 অ্যাকাউন্টিং 2020 এই সালগুলোতে এসেছে। তার মানে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু বারবার রিপিট হচ্ছে। তো আমরা অঙ্কটা যদি একদম শুরু থেকে করার চেষ্টা করি, যে জনাব হুমায়ুন আহমেদের একজন চাকরিজীবী 2024 সালের 30 জুন সমাপ্ত বছরে বেতন খাতে তার আয় ছিল নিম্নরূপ, এবং নিচে যদি আসি তাহলে অঙ্কে বলা আছে যে সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তার মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয়। এখান থেকে আমাদের মোট আয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা মোট আয় এবং বিনিয়োগ ভাতা এই অঙ্ক থেকে নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা একটা ছক কাটলাম এবং করদাতা হচ্ছে জনাব হুমায়ুন কবির। আমরা ইটিন এগুলো লিখবো, বাট কোনো কিছু লেখার দরকার নেই। আমাদের করবর্ষ আয় বর্ষ সম্পর্কে আগে আলোচনা করছি, তারপরও যদি আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি যে সালটা থাকবে ওই সালটা থেকে এক বছর বাড়তেই হবে করবর্ষ। তার মানে 24 সাল দেয়া আছে, 24-25 হবে আমাদের করবর্ষ এবং আয়বর্ষ হবে এক সাল নিচে, মানে 23-24। আমরা লিখলাম যে মোট আয় নির্ণয়। তো প্রথমে আমরা লিখবো চাকরি হতে আয়, ধারা হচ্ছে 32 থেকে 34। তো এক নম্বর যদি আমরা যা লিখেছি একটু পড়ে দেখি, যে মূল বেতন মাসিক 32,000 টাকা। তাহলে আমরা লিখলাম বেতন 32,000 গুণ 12, 3,84,000 টাকা। এরপর আমরা একটা শিরোনাম দেব ভাতা সমূহ, মানে এ থেকে আসলে কি কি ভাতা করের আওতাভুক্ত হয়। তো প্রথমেই বলছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। তাহলে আমরা মূল বেতন ছিল কত, 3,84,000। তাহলে মহার্ঘ ভাতা দেখালাম মূল বেতনের 20%, 76,800 টাকা হয়। এরপর যদি বলে যে দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সমান, মানে প্রতি মাসে বেতন কত, 32,000। তাহলে বোনাস পাবে কয়টা, 2টা। তাহলে আমরা লিখলাম যে উৎসব বোনাস 32,000 গুণ 2, তাহলে 64,000 টাকা। এরপর যদি আমরা পরবর্তী সমন্বয়ে চলে যাই, যে তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এটা আবাসন সুবিধার ভিতরে পড়ে। যদি তাকে থাকতে কোনো জায়গা দেওয়া হয় তাহলে সেটা কিসের ভিতরে পড়ে, আবাসন সুবিধা। তাহলে আমরা লিখলাম আবাসন সুবিধা 1 লাখ টাকা। এবং নিচে যদি যাই তাহলে 5 নম্বরে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। তাহলে আমরা আগের অঙ্কেও আলোচনা করেছি যে 2,500 সিসির নিচে হলে সে প্রতি মাসে 10,000 টাকা করে এটা পাবেন। তাহলে 10,000 টাকা হলে প্রতি মাসে যদি 10,000 হয় তাহলে বার্ষিক কত হয়, 1,20,000 টাকা। তাহলে আমরা লিখলাম মোটর গাড়ি সুবিধা 1,20,000 টাকা। এগুলো আসলে ভাতা সমূহের অন্তর্ভুক্ত না। ভাতা সমূহ যেগুলো আছে এগুলো আমরা ভাতা সমূহ যে শিরোনামটা দিচ্ছি তার ভিতরে নেওয়ার চেষ্টা করব, কিন্তু পরবর্তী চলে আসছে বিধায় আপনাদের এটা আগেই আলোচনা করে দিলাম। এই যে আমাদের 6 নম্বরে আছে চিকিৎসা ভাতা মাসিক 1,000 টাকা। তাহলে আমরা লিখলাম চিকিৎসা ভাতা 1,000 গুণ 12, 12,000 টাকা। এরপর যদি আসে তাহলে আমরা একটু খেয়াল করি, কি হ্যাঁ খোলো খোলো। এরপর আমরা যদি 7 নম্বরে যেটা বলছে সেটা আলোচনা করার চেষ্টা করি। বলছে চলতি বছরে তিনি ভ্রমণ ভাতা পান 15,000 টাকা। তাহলে আমরা ভ্রমণ ভাতা দিলাম, ভ্রমণ ভাতা 15,000 টাকা, কিন্তু ভ্রমণ ভাতার আসলে সম্পূর্ণ অকরধার্য। এই জন্য আমরা এটা লিখে দিলাম যে ভ্রমণ ভাতা অকরধার্য সম্পূর্ণ। তাহলে এর মাধ্যমে আমাদের ভাতা সমূহ যেগুলো অঙ্ক দেওয়া ছিল এগুলো নেওয়া শেষ হলো। তো এরপর যদি আমরা পরবর্তীতে যাই, বলছে যে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% দান করেন। তাহলে মূল বেতন ছিল 3,84,000। তাহলে আমাদের স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা নিতে হবে 10%। আমরা দেখাই দিলাম 38,400 টাকা। এরপর 9 নম্বর যদি আমরা করি, যে আয় বর্ষে তিনি 12.5% হারে উক্ত ফান্ড থেকে সুদ পান কত, 5,000 টাকা। 12.5% সুদ পান কত,
5,000 টাকা। তো আমরা লিখব প্রভিডেন্ট ফান্ডের সুদ কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা লিখলাম প্রভিডেন্ট ফান্ডের সুদ 5,000 টাকা। আসলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে আয় হয়, যে মোট আয় হয়, এই মোট বেতনের 33% হচ্ছে অকর্তব্য। প্রভিডেন্ট ফান্ড থেকে আমরা যত সুদই পাই না কেন, আমরা যে মোট আয় হবে, তাহলে এটার 33% হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের সুদ অকর্তব্য। তো আমরা আগে অঙ্কটা কমপ্লিট করব, তারপর আমরা দেখব যে মোট আয় কত, তারপর এই যে যে জিনিসটুকু আছে এটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমরা করব সবার পরে, এটা করব এই যে সার্কেলের ভিতরে যে জিনিসটা আমি অন্তর্ভুক্ত করে দিলাম, এটা করব আমরা সবার শেষে। ঠিক আছে? আমি বোঝানোর সুবিধার্থে আগে এটা আপনাদের দেখিয়ে দিলাম যে প্রভিডেন্ট ফান্ডের সুদ যে টাকাটা হবে সেটা কি করব আমরা, সেটা করব মোট বেতন যেটা হবে সেটা 33% পর্যন্ত অকর্তব্য। তো আমরা যদি অঙ্কে চলে যাই, এখানে সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে শেষ, এবং অন্যান্য যদি থাকে এটা এরকম একটা শিরোনাম দেবো, কারণ অন্যান্য আমাদের ছিল। আমরা যদি 10 নম্বরে যাই, গৃহ পরিচালিত ভাতা বাবদ তাকে প্রতিষ্ঠান থেকে মাসিক 2500 টাকা দেওয়া হয়। তাহলে 2500 টাকা দেওয়া হলে মাসিক যদি 2500 হয়, তাহলে বছরে কত? বছরে 30,000 টাকা। এরপর আমরা এখানে যতগুলো জিনিস আছে সবগুলোকে যোগ করব। এখানে যতগুলো জিনিস আছে সবগুলোকে যোগ করার পরে আমাদের আসছে 8,25,200। এখন আমরা একটু আগে বলছিলাম যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সুদ পাবো সেটা 33% অকর্তব্য। তাহলে আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে উক্ত আয় ব্যতীত 8,25,000 টাকা 33% হয় 2,72,316 টাকা। এই টাকা পর্যন্ত আমরা অকর্তব্য পেতাম, কিন্তু আমাদের মাত্র আছে 5,000 টাকা। এর থেকে বাদ দিলে আসলে কিছুই থাকে না। তো এরপর আমরা অঙ্কের একদম শেষের দিকে নিব অব্যাহতিপ্রাপ্ত অংশ। কি নিব? অব্যাহতিপ্রাপ্ত অংশ। অব্যাহতিপ্রাপ্ত অংশ এর আগে আমরা অঙ্কে আলোচনা করেছি যে 1/3 অংশ অব্যাহতিপ্রাপ্ত অংশ। তো আমরা দিলাম যে অব্যাহতিপ্রাপ্ত অংশ, এটা ষষ্ঠ তফসিলের অংশ হিসেবে দেখানো হয়। তো আমরা বাদ চাকরি হতে আয় 1/3 মানে 8,25,203 এর এক অংশ আসে 2,75,067 টাকা এবং 4,50,000 টাকা জিটি কম। তাহলে আমাদের কম কোনটা? অবশ্যই 2,75,067, আমরা সেটি দেখিয়ে দিলাম। এরপর আমাদের চাকরি হতে মোট আয় আসছে কত? 5,50,133। তাহলে আমাদের অঙ্কে বলছিল যে কি করতে হবে? মোট বেতন খাতে মোট আয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা বেতন খাতে মোট আয় নির্ণয় করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এরপর হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? বিনিয়োগ ভাতা। তাহলে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য একটা ছক কাটলাম। তো বিনিয়োগ ভাতা নির্ণয় করার ক্ষেত্রে ছকটা কাটা শেষ হলে আমরা ছকটার শিরোনাম দিলাম কর রেয়াতের পরিমাণ। তো প্রথম একটা শিরোনাম দিল যে বিনিয়োগ ও দান সমূহ। তো বিনিয়োগ ও দান সমূহের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে এখানে আমরা সমন্বয়ে যেটা দেখিয়েছিলাম যে 8 নম্বর, তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের 10% জমা দেন। এখন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের জিনিসটা হচ্ছে নিয়োগকর্তা যতটুকু জমা দেন এবং মালিক যতটুকু জমা দেন, কর্মীও সম পরিমাণ অর্থ জমা দেন। তাহলে এই জন্য আমরা এখানে লিখি কি? আমরা এখানে লিখি যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিজের ও নিয়োগকর্তা মানে কর্মী এবং নিয়োগকর্তা দুজনেই দান করে থাকে। তাহলে 38,400 টাকা দান করেছিল, 38,400 টাকা দান করেছিল এবং এটা 2 দিয়ে গুণ দিয়ে দিত, যেহেতু দুইজনেই দিচ্ছে তাহলে 76,800। এরপর যদি 11 নম্বর সমন্বয়ে আমরা আসি, বলছে তিনি গ্রুপ বীমায় মূল বেতনের 1%, মানে মূল বেতন ছিল 3,84,000, আমরা দেখিয়ে দিলাম যে মূল বেতনে গ্রুপ বীমায় 3,84,340 টাকা। এরপর যদি আসি তাহলে 12 নম্বরে তিনি ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 7,000 টাকা জমা। তাহলে মাসিক 7,000 টাকা জমা দিলে 12 মাসেরটা হিসাব করবো। ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 7,000 গুণ 12 মোট কত হয়? 84,000 টাকা। কিন্তু শিক্ষার্থীরা এই যে ডিপোজিট পেনশন স্কিম আছে এটা সর্বোচ্চ সীমা হচ্ছে 1,20,000 টাকা। সর্বোচ্চ সীমা কত? 1,20,000 টাকা। তাহলে আমরা দেখাবো সর্বোচ্চ সীমা 1,20,000 টাকা এবং এই যে দুইটা টাকা আছে এই দুইটার ভিতরে যেটি কম সেটা আমরা দেখাবো। তাহলে কম ছিল 84,000, তাহলে সেটা আমরা দেখাই দিলাম। এখন এই তিনটা টাকা যোগ করলে হয় 1,64,640 টাকা। এরপর
আমরা কর রেয়াতের সীমা নির্ণয় করব। তো কর রেয়াতের সীমা আসলে তিনটা হয়। কয়টা? তিনটা। প্রথমটা হচ্ছে আমাদের যে মোট আয় হয়েছিল, মোট আয় হয়েছিল কত? এখানে যদি আসি, এই যে আমাদের মোট আয় 5,50,133, এইটা যাবে হচ্ছে 3%। কর রেয়াতের সীমা প্রথমটায় যাবে হচ্ছে কত? 3%। এই যে আমরা 5,50,133, 3%, তাহলে আমরা নিলাম কত? 16,504 টাকা। এরপর আমরা যে বিনিয়োগ ভাতাটা, বিনিয়োগ ও দান সমূহ নির্ণয় করলাম 1,64,640, এটা যাবে 15%। কত পার্সেন্ট? 15%। অর্থাৎ 15%, এই যে 1,64,640 এর 15% কত? 24,696 টাকা। এবং সরকার নির্ধারিত সর্বোচ্চ সীমা হচ্ছে 10 লাখ টাকা। এবং কথা হচ্ছে এই যে ক, খ, গ এই তিনটা আমরা নিয়েছি, এই তিনটার মধ্যে যেটি কম সেটি আমরা নিব। অর্থাৎ তিনটার মধ্যে কম 16,504, তাহলে আমরা এটা নিয়ে নিলাম 16,504। তাহলে আমাদের বলছিল যে সংশ্লিষ্ট বছরে মোট আয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করতে, কর দায় কিন্তু এখানে নির্ণয় করতে বলেনি। তাহলে আমরা মোট আয় এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করে দেখালাম। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।